আর একটু কাঁদে না। তুমি জানো না তোমার চোখে পানি দেখলে আমার কতটা লাগে। আবার কাটলে এবার কিন্তু কোলে তুলে নেব। এসবের মাঝেও মেঘের এমন কথা শুনে ফিক করে হেসে দিল পালক। মেঘালয়ও হেসে এক হাতে বুকের সাথে মিশিয়ে নিল। শান্তি লাগছে, ভীষণ শান্তি। এই সময়টার জন্যই কতই না অপেক্ষা করছে সে। পারছে না পালককে বুকের ভেতরে ঢুকিয়ে ফেলতে। ঘন্টা দুয়েক পাড়ি দিয়ে গাড়িটা এসে থামলো। মেঘ আগে বেরিয়ে পালকের হাত ধরে নামালো। গাড়ি থেকে নেমে মাথা উঁচিয়ে তাকালো পালক। চৌধুরী ভিলা, এই বাড়িটাতে অসংখ্যবার এসেছে সে, থেকেছে। তবে আজকের আশাটা ভিন্ন। আজ সে বউ হয়ে এসেছে। এখন আর এটা তার ভাড়ায় থাকা বন্ধুর বাসা নেই। আজ থেকে এটাই তার আবাস, ঠিকানা, তার শ্বশুর বাড়ি। মেঘালয় পালকের হাতটা শক্ত করে ধরে হাঁটা ধরল ভেতরের দিকে। অন্যদের গাড়িটা আগেই এসেছে। সবাই আগে গিয়ে ভেতরে অপেক্ষা করছে। সকলে মিলে হই হুল্লোড় করে বরণ করলো মেঘালয়কে। বরণ শেষে বসার ঘরে বেশ কিছুক্ষণ সবার সাথে বসিয়ে রেখেছিল পালককে। রাফাত, নিবিড়, আদ্রিস, রুচি, ধ্রুব, আরশি, শিমু, আবার সবাই মিলে ঘন্টা খানেক ধরে আড্ডা দিয়েছে। অনেক হয়েছে, এবার আপুকে একা ছাড়ো তো। সারাদিন অনেক ধকল গেছে ওর উপর দিয়ে, একটু কিছু খেতে হবে এখন। বলেই খাবারের থাল নিয়ে পালকের পাশে বসলো নীলাশা চৌধুরী। ভাত মাখাতে মাখাতে বলল, শোনো মেয়ে, ও বাড়ি থেকে আসার সময় ভীষণ কান্নাকাটি করেছো নাকি? এবার থেকে যদি তোমার চোখে এক ফোঁটাও পানি দেখি, তাহলে একটা মারও মাটিতে পড়বে না। তোমার বরের কানে কথাটা ভালো করে ঢুকিয়ে দিও। বলেই খাবারের লোকমা মুখে পুরে দিল পালকের। নীলাশা চৌধুরীর কথায় সবাই মুখ টিপে হাসছে। মেঘ চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, এখন আমাকে চিনবে না, আমি কে? মেঘের কথায় সবাই হা হা করে হেসে দিয়ে বলল, এটা না হলে রাফাতের ভাই? মেঘ ওদের কথায় কান না দিয়ে ফোনটা কানে দিয়ে গটগট করে হাঁটা ধরল। খাবার শেষ করে সবাই পালককে নিয়ে ঘরের দিকে গেল। মিষ্টিও লাফাতে লাফাতে আসলো সবার সাথে। ঘরে এনেই রুচিতা পালককে খাটে বসিয়ে দিয়ে বলল, এই নে আফু, আজ থেকে এই ঘর আর ঘরের মালিক দুটোই সামলানোর দায়িত্ব তোর। রাগী গম্ভীর তোর সিরিয়াস চৌধুরীকে গুছিয়ে নেওয়ার দায়ভার আজ থেকে শুধুই তোর। রুচিতার কথায় পালক ঘাড় আরো নামিয়ে নিল। চেনা পরিচিত মানুষের মুখ থেকে এমন অচেনা শব্দগুলো ভীষণ লজ্জা দিচ্ছে। এর মাঝেই বাইরে থেকে চিল্লাচাল্লির শব্দ শোনা গেল। রাফাত, নিবিড়, আদ্রিস, আরশি, শিমু সবাই দরজায় দাঁড়িয়ে আছে। মেয়েকে টাকা বাদে ঢুকতে দেবে না। হাউ স্ট্রেঞ্জ, আমার ঘরে আমি কিনা টাকা দিয়ে ঢুকবো? রং, এখন এটা শুধু আপনার না, আফুরও ঘর, তাই ঢুকতে হলে টাকা দিতে হবে। তো আফুরও ঘর যখন, টাকাটা ওর থেকেই নাও। এই একদম না ভাইয়া, আপু তো তোমারই বউ, আর ওর টাকাও তোমাকে দিতে হবে। আর চাওয়া লাগবে কেন? আমরা তো একমাত্র 5টা শালাশালি, আমাদের তো তোমাদের সেদে সেদে টাকা দেওয়া উচিত। রাফাতের কথায় ওকে থামিয়ে আরশি বলল, এক মিনিট, তুই না মেঘ ভাইয়ের ছোট ভাই? তুই কেমনে শালা হইলি রে? এতক্ষণ তো বরপক্ষ ছিলি। আবে চুপ মার, আমি তো আফুর ও বন্ধু, তাই আমিও শালা ও, আর এখন আমি বউপক্ষ। বেশি প্যান না করে আমার সাথে তাল মেলা যদি টাকা চাস তো। ও ওকে, হ্যাঁ তাই তো ভাইয়া, আজ আমরা কোনো কথা শুনবো না, বেশি না, 50,000 দিলেই দরজা ছেড়ে দেব। হোয়াট? নিজের ঘরে ঢোকার জন্য এখন আমায় পে করতে হবে? এত কিপটামি করছিস কেন মেঘ? টাকার তো অভাব হয়নি, দিয়ে দে না, আর সাথে আমাদেরটাও অ্যাড করে দিস। মেঘ বেশ হতবাক হয়ে বলল, ওদেরটা না হয় মানলাম, বাচ্চামি করছে। তুই আর আরাবুর সাথে যোগ দিয়েছিস? ধ্রুব বোকা বোকা হেসে বলল,
আসলে আমরা প্রথমে যোগ দিতে চাইনি, তারপর ভাবলাম প্ল্যানটা খারাপ না, তাই আর কি। ধ্রুবের সাথে তাল মিলিয়ে আবরারও বলল। আর বয়সও তো আমরা তোমার ছোটই ব্রো, তাই হামারা ভি হাক বানতা হয়। আবরারের সাথে সবাই তাল মিলিয়ে জেদ ধরল। ওদের জেদের কাছে হার মেনে বাধ্য হয়ে মেঘ টাকা দিল। টাকা নিতেই সবগুলো ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আরে এটা কি হলো? আমি তো টাকা দিলাম নাকি? বেশি না, মাত্র 5 মিনিট ওয়েট করুন ভাইয়া, আমরা আধা ঘন্টার মধ্যে খুলছি। ভেতর থেকে আর কোনো কথা শোনা গেল না। সবগুলো মিলে কি সব ফুসুর ফুসুর করছে খোদা জানে। কোন পাগলগুলো পাল্লে পড়লাম, গড! এরা তো আমার নিজের বইয়ের কাছে যেতে দিচ্ছে না। ধ্যাৎ। বলেই গট গট করে আবারও হাঁটা ধরল মেঘ। গজ গজ করে বসার ঘরে গিয়ে সোফার উপরে মুখ ফুলিয়ে বসলো। কি ব্যাপার শালাবাবু, চাঁদ মুখখানা অমাবস্যা নামলো কেন? আর তুমি বউ ছেড়ে এখানে কি করছো বলো তো? তিয়াস এসে মেঘের পাশে বসলো। বউকে ধরলাম কখন যে ছাড়বো? ঘরে তো ঢুকতে দিচ্ছে না। আরে কি বলো, এখনো ঢুকতে দিল না? তিয়াসের কথায় স্পষ্ট মেঘ মুখ ফুলিয়ে বসে থাকলো। ভীষণ রাগ হচ্ছে তার। এত কিছুর পর কই ভাবলো বউটাকে ধরে ঠাস ঠাস করে কয়েকটা চুমু খাবে, কোলে বসিয়ে রাখবে। তা না, সবগুলো জেকে বসেছে ঘরে। আর তার নুরো কি একটা বার তার কথা মনেও করছে না। মেঘের মুখের করুণ রিয়াকশন দেখে তিয়াস আবারও বলল। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না শালাবাবু। আরে 10টা না 20টা না, একটা মাত্র বউ তোমার। একটা বাড়ি তো ফুলসজ্জা হবে, আর তুমি কি না মাঝরাত হয়ে গেলেও তাও ঘরে যেতে পারলে না? বিয়ের পর বউকে ছেড়ে এতক্ষণ থাকা মোটেও ঠিক না। তাই? অবশ্যই তাই। পারলে তো রাতের মেয়াদও আরও বাড়িয়ে নেওয়া উচিত। বাসর বলে কথা, না নিজে ঘুমানো যাবে না বউকে ঘুমাতে দেওয়া যাবে। তিয়াসের কথায় বেশ কিছুক্ষণ গম্ভীর মুখ করে ভাবলো মেঘ, তারপর বলল। ইউ আর রাইট, একটু ছাড় দেওয়া চলবে না। বই বই করে হিসাব রাখছে। আমার যতক্ষণ অপেক্ষা করছে তার সহ্য ওসুল করবো আমি। তিয়াস মেঘের পিঠে চাপড়ে দিয়ে বলল। দ্যাটস দ্য স্পিরিট। এই না হলে আমার শালাবাবু। এখন চলো তো, এতক্ষণ ওরা সবগুলো মিলে কি করছে দেখি। বলেই মেঘ আর তিয়াস হাঁটা ধরলো উপরের দিকে। ঘরের সামনে যেতেই দেখলো রুচিতা মিট মিট করে হেসে বেরিয়ে আসছে ঘর থেকে। এ কি তুমি এখানে? তিয়াসকে দেখে হাসা থামিয়ে রুচিতা বলল। হ্যাঁ, ওই আফুর সাথে ছিলাম আর কি। হ্যাঁ তো তুমি কেন আপুর সাথে থাকবে? বরের চেয়ে ননদের দরদ বেশি নাকি? বোন হয়ে ভাইয়ের বাসরে বসে থাকতে লজ্জা করে না তোমার? ও মা, লজ্জা কেন লাগবে? আফু একা ছিল তাই। বরকে ঢুকতে না দিলে একাই তো থাকবে। তুমি নিজে বরের থেকে দূরে দূরে থাকো বলে কি অন্যের বরকেও তার বইয়ের কাছে যেতে দিবে না? তিয়াসের এমন লাগাম ছাড়া কথায় রুচিতা বেশ বিরক্ত নিয়ে তাকিয়ে দেখলো। মেঘের দিকে তাকিয়ে দম ফাটা হাসি পাচ্ছে তার। আহারে, তার বেচারা ভাই বউয়ের কাছে না যেতে পেরে মুখটা কেমন বাংলার পাস করে রেখেছে। মেঘালয়ের দিকে চেয়ে বলল। থাক, আর মন খারাপ করিস না। তোর বউকে আর আমরা জ্বালাচ্ছি না, যা তুই। রুচিতার দিকে বাঁকা চোখে চেয়ে পাশ কাটিয়ে গটগট করে ঘরের ভেতরে ঢুকে গেল। মেঘের যাওয়ার পর রুচিতা আর তিয়াস একসাথে হাহা করে হেসে উঠল। ধক করে দরজা লাগানোর শব্দে কেঁপে উঠল পালক। মেঘ ঘরের ভেতরে ঢুকেই ধপ করে দরজা লাগিয়ে দিল। হাতের ঘড়িটা খুলে টেবিলের উপরে রেখে দিল। বিয়ে করেও শান্তি নেই, আমার বউয়ের কাছে আসতেই দেয় না। এই, তোমার বন্ধুগুলোকে আগামী 7 দিন এদিক ফিরতে নিষেধ করবা। সারাদিন তো চিপকে থাকে, বাসেরও একা ছাড়ে না আমার বউকে। একা একাই বকবক করছে মেঘ। পালক চুপচাপ মাথা নিচু করে জড়ো সড়ো হয়ে বসে আছে। মেঘ এসে ধপ করে বিছানায় কাত হয়ে কুনোয়ে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে। পালকের দিকে অপলক চেয়ে থাকা অবস্থায় পালক মেঘের দিকে তাকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। মেঘ ভ্রুকুটি করে চেয়ে শয়তানি হেসে বলে। এই মা, ছেছে, ঘরে আসতে না আসতে তুমি ইশারা শুরু করে দিয়েছ, সো ফাস্ট। মেঘের কথায় পালক লজ্জায় লাল হয়ে যাচ্ছে, তবুও নিজেকে সামলে আবারও কিছু একটা ইশারা করতেই মেঘ আবারও বলল। উফ, এইভাবে ইশারা করলে তো লজ্জা লাগে। এইভাবে একলা করে হ্যান্ডসাম ইনোসেন্ট একটা ছেলে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারছো না, তাই তো? নিজের মাথার চুল নিজেরই টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। এই লোকটার বেহায়াপনায় পালকের জান যাবে।
চোখ গরম করে তাকাতেই বলল, হ্যাঁ, রেগে যাচ্ছে কেন? আদর চাই তো? আচ্ছা, দিচ্ছে। বলেই ঝড়ের বেগে এসে ঠাস করে কয়েকটা চুমু দিতে লাগলো। পালক এক গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। মেঘ আরেক গালের দিকে আসতে নিলেই বারান্দার পাশ থেকে ফিসফিসিয়ে শব্দ কানে আসলো। মেঘ থেমে গিয়ে কিছুক্ষণ মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে পালকের দিকে তাকালো। এক নজর তাকিয়ে উঠে গিয়ে বারান্দার পর্দা সরাতেই আরশি আর আদ্রিস লাফিয়ে উঠল। মানে গুড ইভিনিং। আরশি আমতামতা করে বলে আদ্রিসকে কোনোই দিয়ে এক গুঁতো বসিয়ে দিল। আদ্রিস ছিটকে গিয়ে সরে বলল, আরে মেঘ ভাইয়া, আপনি এখন এখানে? আদ্রিসের বোকা বোকা কথায় আরশি মাথা চুলকে শুকনো ঢোক গেল। মেঘ স্থির দাঁড়িয়ে আছে ওদের দিকে চেয়ে। বেশ হয়েছে, ধরা পড়েছে তো। নিষেধ করেছিল পালক এই লোকের নজর থেকে বাঁচা এত সহজ না। মেঘ ওদের ছেড়ে আশপাশ ঘুরে আলমারির দরজাটা খুলতেই রাফাত হুড়মুড়িয়ে বেরিয়ে আসলো। মুখ থুবড়ে পড়তে নিলেই মেঘ দু হাতে ধরে ফেললো। রাফাত নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়িয়ে একবার পালকের দিকে একবার মেঘের দিকে তাকাচ্ছে। বোকা বোকা হেসে অপ্রস্তুত হয়ে বলল, হাই। মেঘ দু হাত বুকে গুজে গম্ভীর মুখ করে উত্তর দিল। হ্যালো। রাফাতের থেকে চোখ ফিরিয়ে খাটের দিকে এসে দাঁড়িয়ে গম গম গলায় বলল, তোমাদেরকে আলাদা ইনভিটেশন পাঠাতে হবে নাকি আমি আসবো? মেঘের কথা শেষ হওয়ার সাথে সাথে নিবিড় আর শিমু খাটের নিচ থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসলো। শিমুর সারা মুখে ময়লা আর এলোমেলো চুলে জুবুথুবু হয়ে আছে। নিবিড় আতঙ্কিত চেহারায় একবার ডানে তো একবার বামে তাকাচ্ছে। হ্যাঁ, তো তোমরা এখানে কি করছো? মেঘ এক ভ্রু উঁচিয়ে শান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, মানে ভাই, আসলে তোমাদের কিছু লাগবে কি না তাই জানতে এসেছিলাম। ও আচ্ছা, তা পর্দার আড়ালে খাটের নিচে আলমারির ভেতর ঢুকে কোন জরুরি মিটিং চলছিল? নিবিড় ঢোক গিলে ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, না মানে আসলে মশা, হ্যাঁ মশা তো অনেক ঘরে, তাই খাটের নিচটাই দেখছিলাম। ইদানিং যে হারে ডেঙ্গু বাড়তেছে তো। নিবিড়ের কথায় আরশিও তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো, ডেঙ্গু বাড়ছে খুব, তাই তো আমরা দেখছিলাম মশা টশা আছে নাকি। আচ্ছা তাই? তবে মশার সাথে কিছু অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়া ভাইরাসের মতো প্রাণী বেড়েছে জানো, যারা সময় অসময় যেখানে সেখানে হাজির হয়ে যায়। তাদের কি করা উচিত বলো তো? সবাই একসাথে গলা মিলিয়ে বলল, কি? হ্যাঁ, সেটাই দেখাবো। বলে বেড সাইড থেকে একটা হকি স্টিক তুলে নিল হাতে। নিবিড় বাঁচতে চাইলে পালা। বলি এক ছুটে দরজা খুলে দৌড় দিল রাফাত, আর ওর পিছনে নিবিড়, শিমু, আরশি, আদ্রিস। মেঘ ধরার আগেই সবগুলো পোগার পার হই হই করে সবগুলো দৌড়িয়ে পালিয়েছে। ওদের সবগুলোর এক্সপ্রেশন আর অবস্থা দেখে হাসিতে পালকের পেট ফেটে যাচ্ছিল। এতক্ষণ আটকে রাখলেও ওদের এভাবে পালানো দেখে হা হা করে হেসে উঠল। মেঘ পিছু ফিরে পালকের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে হাতের স্টিকটা ফেলে দিয়ে দরজা লাগালো। লাইটটা ঠাস করে বন্ধ করে দিয়ে ডিম লাইট জ্বেলে দিল। ডিম লাইটের মৃদু সবুজ আলোতে মেঘের মুখের রহস্যময়ী হাসিটা স্পষ্ট। পালক হুট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মেঘ একটু থেকে বাঁকা হেসে এগোতে লাগলো। নিচের দিকে তাকিয়েও স্পষ্ট বুঝতে পারছে মেঘের আগমন। মেঘ আস্তে আস্তে এগোচ্ছে আর পালক পিছিয়ে যাচ্ছে। পিছাতে পিছাতে একদম দেয়ালের সাথে এসে থেমে গেল। মেঘ পালকের দুপাশে হাত রেখে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে অপলক চেয়ে আছে পালকের দিকে। বুকের দ্রিম দ্রিম শব্দে কেঁপে কেঁপে উঠছে পালক। এতক্ষণ মজা করলেও মেঘের এখনকার চাহনিতে যে কত বড় সর্বনাশ অপেক্ষা করছে তা স্পষ্ট বুঝতে পারছে পালক। মেঘের মুখটা ঝুঁকিয়ে আরো নামিয়ে আনলো। একেবারে পালকের মুখ বরাবর নরম কণ্ঠে বলল, খুব হাসি পাচ্ছে না? পালক ঘন ঘন দুপাশে মাথা নাড়ালো, যা অর্থ না। পালকের এমন ভরকে যাওয়া চেহারা দেখে মৃদু হাসলো মেঘ, যার শব্দ স্পষ্ট কানে বাজলো পালকের। কণ্ঠের খাত আরো নামিয়ে মেঘ বলল, আজকে এত সেচেছো কেন? পালক শুধু ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। কি বলবে সে? কেন সেজেছে?
কি বলবে সে? আজ তার বিয়ে বলে সেজেছে নাকি বাসর বলে সেজেছে? মিনমিন করে বলল। খুব বেশি হয়ে গেছে। মেঘ কিছুক্ষণ স্থির চেয়ে থেকে সোজা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। কতখানি বেশি তা জানি না, তবে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। ভ্রু কুঁচকে তাকালো পালক। মেঘ পালকের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল। আচ্ছা কি হয়েছে বলো তো? মেঘের কণ্ঠস্বরের উষ্ণতায় যেন সূচের মতো বিচ্ছে পালকের শরীরে। বেশ বুঝতে পারছে সে মেঘের গতিবিদ। দু হাতে মেঘের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে যেতে নিলেই পেছন থেকে আঁচল টেনে ধরে মেঘ, এক টানে এনে ফেলে বুকের মাঝে। শাড়ি ভেদ করে পেটের উপরে হাত গলিয়ে দেয়। আস্তে আস্তে পেটের উপর ঠান্ডা হাতের স্পর্শগুলো ভীষণ অবাধ্য হয়ে উঠতে লাগে। পালক এক হাতে খামচে ধরল মেঘের হাত, পেছন থেকে আরেক হাত পালকের ঘাড় থেকে চুলগুলো সরিয়ে থুতনিতে ভর দিয়ে রাখলো মেঘ। আগের ন্যায় আবারও ফিসফিসিয়ে বলল। শুনতে চাও কি কি ক্ষতি হয়েছে? সময়ের স্রোতে কেটে গেছে কয়েক মাস, পাল্টেছে সময়, কাল, ঋতু, পাল্টেছে মানুষের সম্পর্ক। পালকের চৌধুরী বাড়িতে বউ হয়ে আসার পূর্ণ হয়েছে 6টা মাস। আবরার আর আরশির সম্পর্কের ধাপ প্রেমিক প্রেমিকার গণ্ডি পেরিয়ে বাগদত্তার ধাপে গেছে। মেঘ পালকের বিয়ের মাসখানেকের মাথায় আবরার নিজে আরশির বাবা মায়ের কাছে তাদের সম্পর্কের ব্যাপারে বলে। পরিবার পরিজন, সময় আর ছেলেমেয়েদের ভালো থাকার দিক বিবেচনা করে তারাও অমত করেনি। আরশি আর আবরারের আংটি বদল করে রেখেছে। আবরারের মা বাবা দেশে ফিরলেই বিয়ে হবে। বাকি রইল রাফাত, নিবিড়, আদ্রিস সহ সকলে। তাদেরও পড়াশোনার মেয়াদও অনার্স 2য় বর্ষে পার করে 3য়তে উত্তীর্ণ হয়েছে। আফু কোথায় যাচ্ছিস মা? একটু নিচে যাচ্ছি মামুনি। শিমু হঠাৎ ফোন দিয়ে বলল এক্ষুনি যেতে। এক্ষুনি? এই সাত সকালে আবার কি হলো? আমিও জানি না, দেখি গিয়ে কি হয়েছে। বলেই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আগের ঘরটায় যেখানে শিমু আর পালক থাকতো এক সময়, এখন শিমু একা থাকলেও পালক মাঝে মধ্যেই এসে থাকে ওর সাথে। কলিং বেলটা বাজার সাথে সাথেই দরজাটা খুলে গেল, যেন খোলার অপেক্ষাই ছিল। দরজা খুলতেই শিমুর মুখখানা সামনে আসলো, চোখ মুখের দুশ্চিন্তা আর অস্থিরতার ছাপ। দরজাটা খুলেই করুণ দৃষ্টিতে চেয়ে আছে। কি হয়েছে বলতো? সাত সকালে এমন জরুরি তলবের কারণ কি? আর মুখটা এমন বাংলার 25 কেন করে রেখেছিস? আজব। তবুও কোনো হেলদোল নেই। শটান দরজায় দাঁড়িয়ে ক্রমাগত আঙ্গুলের সাথে ওড়না পেঁচিয়ে যাচ্ছে আর বারবার বাম পাশের দিকে তাকাচ্ছে। আরে হয়েছেটা কি? এভাবে সঙ্গের মতো করে টান হয়ে দাঁড়িয়ে আছিস কেন? দেখি শর্ত। বলেই শিমুকে ধাক্কা দিয়ে সরিয়ে ঘরে ঢুকে বাঁ দিকে তাকাতেই শিমুকে কিছু বলতে গিয়েও থেমে গেল। ধ্রুব ভাই আপনি? সোফার উপরে 2 পা তুলে আরামে কফির কাপে চুমুক দিচ্ছে আর টিভি দেখছে ধ্রুব। পালকের ডাকেই পাশ ফিরে গাল প্রসারিত করে হেসে বলল। পালক এসো বসো, ভালোই হয়েছে তুমি এসেছ। অনেকদিন গল্প হয় না তোমার সাথে। হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গিয়ে বসলো ধ্রুবর পাশে। পালকের জন্য 1 কাপ কফি আনো যাও। ধ্রুবর কথায় শিমুর চোখ মুখ আধার করে গটগট করে রান্নাঘরের দিকে চলে গেল। পালক এখনো বোকা দৃষ্টিতে চেয়ে আছে, সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। সাত সকালে ধ্রুব এখানে কি করছে, আর শিমুই বা মুখটা বোম মারা অবস্থায় কেন করে রেখেছে? বেশ কিছুক্ষণ ভেবেও কোনো সুরাহা মিলাতে না পেরে ধ্রুবর দিকে ফিরে বলল। কাহিনীটা কি ভাই? আপনিই বা এত সকালে এখানে কি করছেন? আর হেতেই বা মুখটা আমাবস্যা কেন করে রেখেছে? ধ্রুব আনমনেই টিভিতে খেলা দেখেই যাচ্ছিল। পালকের কথা শুনে রিমোট দিয়ে টিভি বন্ধ করে কফির কাপে শেষ চুমুক দিয়ে বেশ আটসাট বেঁধে বসল। ধ্রুবর এমন প্রস্তুতি নেওয়া দেখে পালক 3-4 দফায় অবাক হয়ে রইল। ধ্রুবর মতো শান্ত স্বভাবের মানুষের মধ্যে এমন অস্থিরতা বেশ সুবিধার ঠেকছে না। কি ব্যাপার বলুন তো ভাই? আপনাদের ভাবসাব আমার একদম ভালো লাগছে না। ঝেড়ে কাশুন তো একেবারে। আর কি জেরে কাশবো বোন, তোমার এই বান্ধবীর জন্য আমার এই জীবনে বিয়ে করা হবে না মনে হয়। ধ্রুবর কথা শুনে কিছুক্ষণ থ হয়ে রইল। ধ্রুব আর শিমুর সম্পর্কটা সরাসরি প্রকাশিত না হলেও ওদের হাবভাব দেখে ওদের আর আলাদা করে বলতে হয়নি কিছু। তা বলে এমন লাগামহীন কথাবার্তায় দলে যে ধ্রুবর নাম লিখিয়েছে তা পালকের জানা ছিল না।
মানে কি বলছেন? বিয়ে কেন হবে না? কিভাবে হবে বলো তো? মেঘ আমার বন্ধু, বিয়ে করে 6 মাস পার করে দিল। আরাফ আমার ছোট ভাই হয়ে আন্টি বদল করে ফেললো। আর আমি কিনা সিনিয়র সিটিজেনের জায়গায় নাম লেখাতে যাচ্ছি, তবুও তোমার বান্ধবীর কোনো হেলদোল নেই। তারপর এক মুহূর্ত দম নিয়ে বেশ অসহায় মুখ করে বলল, তোমার বান্ধবী তো এখনো জেরে কাশলো না। যে দিন দিন বয়স বাড়ছে, শেষে বুড়ো হয়ে গেলে ছেলে মেয়েদের সাথে ফুটবল খেলবো কি করে বলো তো? পেছন থেকে খক খক করে কাশির শব্দে ঘুরে তাকিয়ে দেখে শিমু কফির হাতে দাঁড়িয়ে আছে। পালক মুখ টিপে হাসছে। পালক জানে, বেশ জানে, এসবের নাটকের শুরু হলো ওই চৌধুরীর বাচ্চা। এই ধরনের হিটলারি বুদ্ধি সব ওই ব্যবসায়ীর মাথা থেকেই বের হয়। এই কারণেই আজ ধ্রুব আট ঘাট বেঁধে নেমেছে। শিমু এইদিকে আয়। শিমু আগের মতোই মুখটা পাঁচের মতো করে রেখে এগিয়ে এলো। পালকের পাশে বসতেই বলল, কি বলছে বলতো? ধ্রুব ভাই কি বলছে এসব? বেশ বিরক্ত নিয়ে নাক মুখ কুঁচকে শিমু বলল, এই লোক পাগল হয়ে গেছে। গত 1 সপ্তাহ ধরে বিয়ে বিয়ে করে করে মাথাটা খারাপ করে দিয়েছে আমার। কাল রাতে ফোন বন্ধ করে রেখেছি বলে আজ 7 সকালে এসে হাজির হয়েছে। বিয়ে না করা অবধি নাকি এখান থেকে যাবে না। এসে থেকে এটা দাও ওটা দাও বলে আমাকে জ্বালিয়ে মারছে। তুই একটা কিছু কর না, নয়তো আমি পাগল হয়ে যাব। তুমি চুপ করো বোন, ভালো না? তুমি কিছু করো তো। এই যে বসলাম, আমি এক চুলও লড়ছি না বউ ছাড়া। খাল কেটে কুমির দেখছিস তুই? ও দেব তোকে সলিউশন? ও তো নিজেও স্বামী ছেড়ে বান্ধবীর কাছে এসে শুয়ে থাকে। চিরচেনা ভরাট কণ্ঠস্বর শুনে ঘাড় না ঘুরিয়ে বুঝতে পেরেছে কথাটি কে বলেছে। ধ্রুব মেঘালয়কে দেখে উৎফুল্ল হয়ে বলল, মেঘ, এতক্ষণে তোর ঘুম ভাঙলো? নিজে তো বিয়ে করে দিব্যি আছিস, কে হাত পা গুটিয়ে বসে থাকবো? তাহলে হাত পা ছড়িয়ে শুয়ে থাক। বরাবরের মতোই দায়সারা উত্তর দিয়ে এসে বসলো পালকের সামনে। ধ্রুব মেঘের এমন অযাচিত কথায় কপট রাগ দেখিয়ে বলল, আমি এদিকে চিন্তায় মরছি আর তুই আর কি করছিস? ওর সময় তোর এমন গা ছাড়ানো ভাব দেখানো লাগে? তোর কি করবো? তুই যে বিয়ে করার জন্য তো পাগল হয়ে যাবি, আমি তো ভাবতেও পারিনি। আচ্ছা, এমন পাগল 6 মাস আগে তুইও হয়েছিলি। আমি নিজে আঙ্কেলকে তোর বিয়ের কথা বলেছিলাম, আর এবার আমার বেলায় তুই সাহায্যের প্রতিদান না দিয়ে তুই উল্টো গা বাঁচিয়ে বেড়াচ্ছিস। হেল্প? তুই তুই আর আমারে ফাঁসিয়ে দিয়েছিলি আব্বুর সামনে। আমি কখন ফাঁসিয়ে দিলাম? অফকোর্স তুই তো। চুপ, দুইজনেই চুপ। এই একটা সিদ্ধান্তে আসবে তা না, দুজন মেয়েদের মতো ঝগড়া শুরু করেছে। ধমক দিয়ে ওদের থামিয়ে মেঘালয়ের দিকে ফিরে আবারও বলল, আর আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, ঝগড়া করতে? দিন দিন আলট্রা লেভেলের ঝগড়ুটে হচ্ছেন আপনি। সারা দিন তো আমার সাথে ঝগড়া করবেনই, এখানেও শুরু করেছেন। নূর, তুমি আমি এইভাবে বলছো? সকালবেলা ঘুম থেকে উঠে বউকে চোখের সামনে না দেখলে আমার একদম ভালো লাগে না। তা জেনে তুমি চলে আসলে, আমার এখন আমাকে বকছো? নেকা, বিয়ে করেও স্বাদ মেটেনি, বইয়ের আঁচল ধরে ঘুরে বেড়াস, আবার আমাকে বলছিস আমি বিয়ের জন্য পাগল হয়েছি? অবশ্যই তাই। আর 10টা না 5টা না একটা মাত্র বউ আমার, তার আঁচল ধরবো না তো কি তোর প্যান্ট ধরে করবো? এই তুই যা তো, তুই এখান থেকে আরো ঝামেলা বাড়াচ্ছিস। বউ ছাড়া এক চুল নড়ছে না আমি। বলেই পায়ের উপর পা তুলে আরো আরাম করে বসলো মেঘ। পালক আর শিমু টু শব্দ করার সুযোগ পাচ্ছে না দুজনের ঝগড়ার মাঝে। এই মেঘ পালককে কোন দিন পাগল করে দিবে। যতক্ষণ বাড়িতে থাকে পালককে এক চুল নড়তে দেবে না। মেঘের এই নাক কাটা স্বভাবের জন্য পালককে সবাই খচা দেয়, তাও বেহায়া মেঘটার কোনো গা নেই। এবার পালক বেশ গম্ভীর মুখ করে বলল, শিমু, তুই কি বাড়িতে ধ্রুব ভাইয়ের ব্যাপারটা জানাতে চাস না? শিমু বেশ অপ্রস্তুত হয়ে বলল, ব্যাপারটা তেমন না। আমি কি করে বাড়িতে? কি করে মানে? যে করে হয় সেভাবে। ধ্রুবর এমন অস্থিরতা দেখে মেঘালয় ভ্রুকুটি করে বলল, তোর যখন এতই বেড়া, তুই ওকে নিয়ে পালিয়ে যেয়ে বিয়ে কর। আইডিয়াটা খারাপ না, আমি এটাও ভেবেছিলাম, কিন্তু পালিয়ে এসে এখানেই আসতে হবে, তাই আমি নিজেই চলে এসেছি। আবারও শুরু হলো মেঘ আর ধ্রুবর তর্ক। এই দুজন দিন দিন বড় হচ্ছে নাকি ছোট, পালক আদৌ বুঝতে পারছে না। আরও বেশ কিছুক্ষণ কথা বলল চারজনে।
সব শেষে ঠিক হলো কাল মেঘালয় নিজে ধ্রুবর সাথে যাবেন শিমুর মায়ের কাছে। শিমুর জন্মের কয়েক মাস পরই ওর বাবা মারা যায়। তারপর থেকেই ও নিজের নানা বাড়িতে মানুষ। ওর নানা বাড়ি আর পালকের বাড়ি একই শহরে। পরিবার বলতে নিজের মা, মামা মামি আর বয়স্ক নানা। তারা ধ্রুবকে অপছন্দ করবে বলে মনে হচ্ছে না। অপছন্দের কারণই নেই। গত কয়েক মাস ধরেই শিমুর আম্মু বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এক এক সময় এক এক ছেলের সিভি পাঠিয়েছে। এই জন্যই ধ্রুবর উৎকণ্ঠা আরও বেড়েছে। মোট কথা, সে আর দেরি করতে চায় না। ধ্রুবকে কোনো মতে বুঝিয়ে তার ভার্সিটির উদ্দেশ্যে পাঠিয়ে পালক আর মেঘ উপরে চলে আসলো। বেলা 8টা বেজে গেছে। ঘরে ঢুকেই আলমারি থেকে তোয়ালেটা বের করে মেঘের হাতে দিয়ে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি ব্রেকফাস্ট রেডি করছি। বলেই দরজার দিকে আসতে নিলে মেঘ পেছন থেকে টেনে নিয়ে জড়িয়ে ধরল। কি করছেন কি? দেরি হয়ে যাবে তো আপনার। তোমার আদর না করলে দেরি হয়ে যাবে। বলেই বা গালের সাথে গাল লাগিয়ে দাড়ির ঘষা দিয়ে বলল, উফ, ছাড়ুন তো, কেউ দেখলে কি ভাববে? কেউ দেখবে না, আর দেখলে দেখুক। আমার মুখে আমি আদর করবো, তাতে লোকের কি? মেঘের সাথে কথায় পালক পারবে না, পালক জানে। তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। মেঘালয় আগের মতোই ঘাড়ে মুখ গুজে দাঁড়িয়ে আছে। গলার মাঝে বেশ সময় দিয়ে গভীরভাবে একটা চুমু দিয়ে ভারী হওয়া গলায় বলল, নূর। কাপা কাপা কণ্ঠে অস্পষ্ট সুরে জবাব দিয়ে বলল, মনে আছে? এই তো সেদিন তোমায় লাল টুকটুকে বউ করে আনলাম। রুচিতা আপু হাত ধরে তোমায় আমায় ঘরে রেখে গেল। আর আজ ঘরটাতে তাকিয়ে দেখো, আশেপাশে সারা ঘর ছড়ে তুমি, তোমার অস্তিত্ব, তোমার ঘ্রাণে ভরা। মনে আছে? এই তো সেদিন জ্যোৎস্না ভরা রাতটায় পেছন থেকে জড়িয়ে ধরেছিলাম। তাই বলে লজ্জায় মুখ লুকিয়েছিলে এই বুকটাতে। আর আজ দেখো, এই বুকে শুধু তুমি, তোমার নাম, তোমার ঘ্রাণ, তোমার অন্ত্র মিশে আছে। এই তো সেদিন, তাই না? সত্যি তো। এই তো সেদিন মেঘালয় নামক মানুষটা পালকের জীবনে ঝড়ের মতো আসলো। আর আজ পালকের সারা জীবন জুড়ে শুধু এই একটা মানুষই বসবাস। আর মনেই দু ফোঁটা অশ্রুবিন্দু ঝরে পড়ল। না, এর কান্না দুঃখের নয়, বরং সুখের, চরম সুখে আর প্রাপ্তির। এত সুখ, এত ভালোবাসা রেখেছিল সৃষ্টিকর্তা পালকের ভাগ্যে। এই নীলাভ চোখের লোকটার মুখের দিকে তাকালে তাতে পালকের সারা দুনিয়াটা এসে জড়ো হয়। পেছন ঘুরে দু হাতে জাপটে ধরে বুকের মাঝে মিশে গেল। পালকের সুখের অশ্রুবিন্দুতে সিক্ত হলো মেঘের প্রশস্ত বুকটা। পালককে পরম আবেশে আগলে নিয়ে বলল, বারবার চাই, হাজারবার চাই, সারা জীবন চাই তোমার। এই বুকটাই তোমায় আমৃত্যু জড়িয়ে রাখতে চাই, তোমার নূরে সারা জীবন চলতে চাই। ভালোবাসি। বুকের মাঝে অধর যুগল শুয়ে বলল, ভালোবাসি। সেদিন আর ভার্সিটি যায়নি। ইদানিং শরীরটা খুব দুর্বল দুর্বল লাগে, একটুতেই হাঁপিয়ে যায়। খাওয়া দাওয়াতেও রুচি আসে না। আজও দুপুরে খেতে বসে কেমন গা গুলিয়ে আসলো। পালক খেতে পারছে না দেখে নীলাশা কত কি রান্না করলো পালকের পছন্দের, তবুও তা গলা দিয়ে নামলো না। দুপুরের দিক থেকেই শরীরটা বেশি খারাপ। পালকের অসুস্থতার কথা শুনে আরশি, নিবিড় আর আদ্রিস এসেছে। রাফাত তো সকাল থেকে পালকের সাথেই। বিকেলের দিকটায় 6 জন ঘরেই বসে আড্ডা দিচ্ছে। আফু, কি অবস্থা করেছিস নিজের? খাওয়া দাওয়া তো সব লাঠে তুলেছিস। এভাবে চললে তো কিছুদিন পর বাতাসের ধাক্কায় উড়ে যাবি। আদ্রিসের কথা শুনে রাফাত বলল, একটুও খেয়াল রাখিস না ইদানিং নিজের। তুই অসুস্থ হলে ভাল লাগে না ভাই। গত 1 সপ্তাহে আমায় নুডলসও রান্না করে খাওয়াসনি। এটা কিন্তু রাফেকটা ভুল বলেনি। এমন মরা মরা চেহারায় মোটেও ভাল লাগে না তোকে। আরশির কথা শেষ হতেই নিবিড় বলল, তার চেয়ে বরং চল তোদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি সবাই। ঘোরাঘুরি করলে তোর শরীরটাও ভালো লাগবে আর মনও চাঙ্গা হয়ে যাবে। আফুর মন চাঙ্গা হবে নাকি তোর, নিবিড়? আরশির খোঁচা দেওয়া কথায় শিমু ফিক করে হেসে দিল। পাশ থেকে আদ্রিস সুর টেনে বলল, হ্যাঁ, নিবিড়ের তো আবার ইদানিং সারা সারা মেহেকতা হ্যায়, বেহেকতা হ্যায়। উপস, থুক্কু, যারা যারা মেহেকতা হ্যায় বেহেকতা হ্যায়। পুরোটা শেষ করার আগে নিবিড় ঠাস করে বসিয়ে দিল একটা। বেশি পকপক করিস তোরা সবগুলো। আর এই যে আরাবখোর,
তোর ফটর ফটর কমা, না তো তোকে চাঙ্গে তুইলা আসার দিয়া বিয়ার শখ মিটাই দিম। আরশি মুখ কালো করতেই পাশ থেকে রাফাত বলল, বিয়ে শুনে মনে পড়লো আমগো বলদা রানিও নাকি বিয়ে আইব। কেন রে বলদি, কিছু কস না কেন? নাকি বর পাওয়ার পিনিকে আগেই লাটে উঠছস? বলেই এক খচা মেরে দিল শিমুকে। আউচ! উফ, এভাবে খোঁজাখুঁজি বলছিস কেন তোরা? আর এসব কি ভাষা? আমি কি বলবো? কিসের বিয়ে? ও আচ্ছা, কিসের বিয়া? ভালোই তোকই তো দিন রে, ছুটিতে পীড়িত করতাছস এক একটা, আবার জিজ্ঞালেই কস কিসের কি? ভালোই আজ সিঙ্গেল বলে। দেখ রাফাইতটা, তুই যে আদৃশ্যের বোনের সাথে ইদানিং বেশি ভাইগিরি দেখাই বেড়াইতেছস, তা যে আমরা দেখছি না তা ভুলেও ভাবিস না। কিসের ভাইগিরি? তোর বিশ্রী মুখে দিয়ে বিশ্রী কথা বলা বন্ধ কর সিমরি। ও আচ্ছা, আমি বললেই বিশ্রী। আর তুই যে আমিষার কলেজের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকিস, ওরে ফুচকা খাওয়াইতে নিয়ে যাস, তার বেলায় আমাগো তো কানা করিও খাওয়াইস না। একদিন বাইকে তুললে তারও ভাড়া নিস। আরশির কথার পিষ্টে আদ্রিস রাফাতের পিঠে দুম করে একটা বসিয়ে পড়ল। হ্যাঁ রে রাফাইতা, তোর কাছে আমি 300 টাকা পাই, তুই সেটা না দিয়া আমার এই বোনরে খাওয়াইয়া বেড়াইতেছস। তোর কলজাটা কত বড়! আবে থাম, আমার কিছু কওয়ার আগে নিজেরটা ভাব। আমারে দিয়া রুচিতা আপুর ননদের নাম্বারটা কাটিং করলি সে বেলায়। ওরা নিজেদের ভেতরে গ্যাঞ্জাম করে যাচ্ছে। পালক কোনো রকম কথা ছাড়া চুপ করে আছে। শরীরটা আবারও খারাপ করছে, গা গুলিয়ে আসছে। নিয়ন্ত্রণের বাইরে যেতেই বিছানা ছেড়ে দৌড়ে গেল ওয়াশরুমে। ঝিঝি পোকার ডাকে কানের ভেতরটা ধুম করে আসছে। মাথা ঘোরাটা কমলেও পুরোপুরি ঠিক হয়নি। বিকেলে ওদের গল্পের মাঝেই হঠাৎ শরীর খারাপ করতেই দৌড়ে ওয়াশরুমে গিয়ে বমি করে ভাসিয়েছে পালক। নীলাশা অস্থির হয়ে উঠেছিল পালকের এই অবস্থা দেখে। পালককে জোর করেই সকালে ডাক্তারের কাছে নিতে চেয়েছিল, পালকই দেয়নি। পালকের জেদের কাছে হার মেনেই সবগুলো বাধ্য হয়েছে পালককে বাড়িতেই রাখতে। পালকের মাথায় তেল দিয়ে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে নীলাশা। শিমু আর আরশি মিলে পায়ে মালিশ করে দিচ্ছে। পাটাও কেমন টনটনে হয়ে আছে। সারা সন্ধ্যা থেকে রাত 10টার পরে সবাই ফিরেছে পালকের শরীরের অবস্থা ভালো দেখে। নীলাশা এতক্ষণ ছিল। রমজান চৌধুরী আসতেই নীলাশাও নিচে গেল। টিমটিমে আলোয় ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 11টা। মেঘ এখনো ফিরল না। অন্য দিন তো 9টা পরই চলে আসে। এদিকে ওদিকে হাতড়ে ফোনটাও হাতের কাছে পেল না। শরীরের দুর্বলতার কাছে হার মেনে বিছানায় পড়ে রইল। বেশ অনেকক্ষণ পর পেছন থেকে দুটো হাত পেটের মধ্যে দিয়ে জড়িয়ে ধরে কানের পেছনে মুখ এনে কারো চুম্বন করে দিল। ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, এত দেরি হলো কেন আপনার? উত্তরে মেঘ আরো জোরে জাপটে ধরল। অসুস্থ শরীরে এভাবে চেপে ধরায় দম বন্ধ হয়ে আসছে পালকের, তবুও চুপ করেই রইল। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে কিছুক্ষণ পর বলল, তোমাকে ছাড়া থাকতে আমার এতটুকু ইচ্ছা করছে না নূর। এবার নিজেকে ছাড়িয়ে পেছনে ঘুরল। সারা মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মৃদু সবুজ আলোতেও কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা দেখা যাচ্ছে। ওড়নার আঁচলটা তুলে পরম যত্নে মুছে দিল পালকের স্বামী নামক অত্যাধিক ভালোবাসার মানুষটার কপালের ঘাম। মলিন হওয়া মুখটাতে এক হাত গালে রেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলুন তো আমায়? ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে মাথায় স্থান পরিবর্তন করে পালকের বুকের মাঝে রাখলো। ছোট বাচ্চাদের মতো দুহাতে জড়িয়ে বুকের মাঝে মুখ গুজে বলল, কানাডা যেতে হবে নূর। বিজনেস টেন্ডারের অনেক বড় একটা প্রজেক্ট। আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে দেশের বাইরে থেকে এমপ্লয়ীদের মাধ্যমে কাজটা হয়ে যায়, কিন্তু অপোনেন্ট টিমের সিইও নিচে কাজটা হ্যান্ডেল করবেন না, চাইতেও যেতে হবে আমার। পালক এক হাত মেঘের পিঠে রেখে আরেক হাতে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কবে যেতে হবে? কাল সকাল 8:10 ফ্লাইট। ভেতরটাতে উষ্ণ বাতাস বয়ে গেল। নিজের অস্থিরতাকে দমিয়ে আবারও জিজ্ঞাসা করলো, কদিন থাকতে হবে? জানি না নূর, অত কতদিন লাগবে আমার জানা নেই। সমস্যা কি আপনার? শুধু শুধু কেন ডেকে আনলেন? চুপচাপ এখানে বসে থাকো। পারবো না, আমি গেলাম।
বলে পা আগাতে নিলেই হাত ধরে হ্যাসকা টানে ডিভানে বসিয়ে দিল থপ করে। আজব লোক, নিচে সবার সাথে গল্প করছিল। এই লোকটা গিয়ে চোখ রাঙিয়ে দিয়ে ডেকে এনে এখন সামনে বসিয়ে রেখে ল্যাপটপ টিপছে। আজব লোক, এর হাব ভাব পালক বুঝে না। বললাম তো, এক পাও নড়বে না এখান থেকে। কিন্তু এখানে বসে আমি কি করব? আমায় দেখো, সামনের দিকে তাকিয়ে থাকলেও নাকি হবে? কি সারাদিন পক পক করে বেড়াও, এর ওর সাথে বলো তো। ল্যাপটপে স্ক্রিনে চোখ রেখে কথাটা বলল মেঘালয়। পালক চোখ মুখ কুঁচকে বলল, তাতে আপনার সমস্যা কি? বেশ করি পকপক করি। ল্যাপটপটা কোল থেকে নামিয়ে পাশের টেবিলে রেখে হাত ছড়িয়ে জিভানে হেলান দিয়ে বসলো। পালকের দিকে ঘাড় ঘুরিয়ে আর চোখে তাকিয়ে আছে। মেঘের এভাবে তাকিয়ে থাকা দেখে এদিকে এদিকে মুখ ফিরিয়ে রইল পালক, তবুও তাকিয়ে আছে লোকটা বেহায়ার মতো। এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? কি চাই? ঠোঁটটা এলিয়ে মৃদু হাসলো, তারপর সারা মুখে দুষ্টুমির হাসি মাখিয়ে বলল, তোমাকে চাই। বলেই এক হাতে টেনে জড়িয়ে ধরলো। পালক দু হাতে মেঘকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু আমার অন্য কিছু চাই। কে চাই তোমার? ওই যে। বলেই পালকের চারতলার বারান্দাটা দেখিয়ে আবারও বলল, ওই যে দেখুন, ওখানে দোলনা। বারান্দায় না তাকিয়ে পালকের দিকে চেয়েই বলল, হ্যাঁ দেখছি তো। না, আপনি দেখছেন না আমাকে? না, ওই যে দেখুন, আমার ওই বারান্দায় দোলনা রাখা। আমি তো দেখছি সেটা। দেখেছেন তো? এখানে নাইট কেন? আমার দোলনা চাই। যেই বারান্দাতে দোলনা নাই, আমি সেখানে থাকবো না। তোমার দোলনা চাই তো? আচ্ছা, আমি কালই এনে দেব। মেঘের কথায় তীব্র বিরোধিতা করে বলল, না, আমার এখনই চাই। আমায় এক্ষুনি দোলনা এনে দিন। কিন্তু এত রাতে দোলনা কোথায় পাবো? তাইলে আপনি থাকুন, আমি যাচ্ছি। বলেই পা বাড়িয়ে যেতে নিলে এক হাতে টেনে ধরে বলল, তোমার দোলনা চাই? হুম দোল খেতে চাও? হুম ওকে। বলেই এক টানে পালককে মেঘের হাঁটুর উপরে বসিয়ে দিল। এমন আকস্মিকভাবে টেনে নেওয়ায় ভয়ে দু হাতে শার্ট খামচে ধরেছে। নিজের অবস্থানটা বুঝতে পেরে কয়েক মুহূর্ত সময় লাগলো। মেঘালয় পালককে মেঘের অরুর উপর বসিয়ে এক হাতে কোমর জড়িয়ে ধরে আছে। কি করছেনটা কি? ছাড়ুন। কেন, তুমি তো বললে দোল খেতে চাও। হ্যাঁ, তো আমি দোল খেতে চেয়েছি, আপনার কোলে উঠতেন না। ছাড়ুন আমায়। দোলই তো দিচ্ছে। বলেই পালককে বসিয়ে রাখা পাটা আস্তে আস্তে দুলাতে লাগলো। পালক ভয়ে মেঘকে দু হাতে আরো জোরে চেপে ধরে বলল, এই এই, আমায় নামিয়ে দিন। ছাড়ুন, আমি পড়ে যাব তো। পড়বে কেন? দেখছো না কি সুন্দর চাপটে ধরেছি তোমায়। বলেই হাতের বন্ধন আরো নিবিড় করে মুখটা কানের কাছে এনে ফিসফিসিয়ে বলল, তা নিজের স্বামীর কোলে বসে দুলতে কেমন লাগছিল মিসেস চৌধুরী? লজ্জায় নাকের পাটা লাল হয়ে আসে। সব দোষ পালকের। এই বেহা লোকটাকে কিছুই বলাই তো ভুল। কেন যে দোলনাটার কথা বলল। আপু, রাপাপ ডাকছে, দেরি হয়ে যাচ্ছে তো। নীলাশার ডাকে ধ্যান ভাঙল। নিজের স্মৃতিচারণ থেকে বেরিয়ে বাস্তবে এলো। সকালের ফুরফুরে হাওয়া গায়ে লাগতেই বারান্দায় এসে বসেছিল। মেঘালয় কানাডা গিয়েছে আজ 21 দিন হয়েছে। বারান্দায় ডিভানে বসতেই মেঘের করা হাজারো পাগলামির কিছু কথা মনে পড়ে গিয়েছিল। ইদানিং কিছুই ভালো লাগে না। নাম না জানা রোগে শরীরের চেয়েও মনটা বেশি মুছছে গেছে। সময়ে অসময়ে মন খারাপের বৃষ্টিতে ভিজে একাকার হয় ভেতরটা। দূরত্বের আগুনে প্রতিনিয়ত দগ্ধ হয়ে সারাদিন ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। এখন আর কেউ কথায় কথায় কোলে নেওয়ার ধুমকি দেয় না। বাড়ি ফিরেই ডাকাডাকি করে মাথা খারাপ করে দেয় না। কাজের মাঝে বিরক্ত করতে টুপ করে গালের উপর চুমু দিয়ে চলে যায় না। নূর, তুমি আমায় একটুও ভালোবাসো না বলে কেউ গাল ফুলিয়ে বসে থাকে না। লোকটার বেহায়াপনা খুব মনে পড়ে। এই 21 দিন যেন 21 বছর সমান দূরত্ব লাগছে। মেঘের উষ্ণ আলিঙ্গনে তপ্ত হওয়া শ্বাসটা ভীষণ মনে পড়ছে। নীলাপ চোখ জোড়ায় পালকের জন্য সীমাহীন আকুতিটা ভীষণ দেখতে ইচ্ছা করছে। ভীষণ বেহা লোকটা পালককেও বেহা করে দিয়েছে। পারছে না, তাকে ছাড়া থাকতে পারছে না। আনমনেই ভাবতে ভাবতে ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো। নীলাশাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসলো।
অসুস্থতার দরুন গত কয়েকদিন ভার্সিটি যাওয়া হয়নি। আজকে তাই বেরিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। গেটের কাছে রাফাত আগেই দাঁড়িয়েছিল বাইক নিয়ে। পালক গিয়ে উঠে বসতেই রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে। 10 মিনিট পরেই বাইকটা থামলো ক্যাম্পাসের গেটের সামনে। রাফাত বাইকটা পার করে পালকের সাথে হাঁটা ধরলো ক্লাসের দিকে। সিঁড়ি বেয়ে উপরে উঠে ক্লাসের দিকে যেতেই নিলেই সামনের ব্যক্তিটিকে দেখে থেমে দাঁড়ালো। আরে পালক, কি অবস্থা? এই তো, আপনার কি অবস্থা আজ ভার্সিটিতে যে? আবরারকে প্রশ্ন করলো পালক। আবরারের মাস্টার্স কমপ্লিট হয়েছে কয়েক মাস আগেই। এখন আর খুব প্রয়োজন ছাড়া ভার্সিটিতে আসে না। এই তো এসেছিলাম, কিছু পেপারস রিলেটেড ইস্যু ছিল তাই। তুমি কি ক্লাসের দিকেই যাচ্ছ নাকি? হ্যাঁ ভাই, কয়েকদিন অসুস্থ থাকায় ক্লাস করা হয়নি তাই আর কি। তখন পাশ থেকে রাফাত আবরারের সাথে কথা সেরে বলল, আমরা তাহলে আসি ভাই, ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ শিওর। আবরারের সাথে কথা শেষ করেই দুজনে ক্লাসে ঢুকে গেল। বাকি 4 জন আগে থেকেই অপেক্ষায় আছে ক্লাসে। ক্লাস শেষ করে বেরোতে প্রায় 12টা বেজে গেল। ক্লাস থেকে বেরিয়ে মাঠের আম গাছের নিচে পাতা দুটো বেঞ্চেতে বসলো 6 জনে। ইয়ার এত প্যারা ভাল লাগে না, একটার পর একটা ক্লাস টেস্ট নিতেই আছে এই স্যাররা। একবার বিয়েটা কইরা লই, আর পড়াশোনাই করবো না, ধুর। তা করবি কেন? তোরে তো রাস্তায় দেওয়া উচিত ঝাড়ু দিতে, তোরে সেইখানেই মানাইব। কেন রে, সবাই কি রিপনা নাকি যে রাস্তা ঝাড়ু দিব? আরশির কথা শেষ হওয়ার আগেই ধপ করে একটা কিল বসিয়ে দিল রাফাত। গজগজ করে বলল, তোর কি ওই রিপানার নাম না নিলে ভাল লাগে না? তুই রিপানা, তোর 14 গোষ্ঠী রিপানা, শালা আপদ মেজাজটাই বিগড়ায় দেয়। আরে কুল, এত চেতে যাস কেন ভাই? আরে চেতমো না তো কি? কি একটা রাস্তার পাগলি, তারে হুট বানাইছে আমার প্রেমিকা। আরশি পিঠ ডলতে ডলতে বলল, বেশ করেছি বলেছি, আরো বলবো। ঠিকই তো, রিপনাই তো তোর প্রেমিকা। তোরে দেখলে হা করে তাকিয়ে থাকে। আর কি লজ্জা, রাফাতের মুখ দেখা তো রিপনা লাল নীল হয়ে যায়। দেখ এমনি বহু চিলমুড়ে আছি, ঘাটিস না, চুপ যা। এবার আদ্রিস পাশ থেকে শিমুর দিকে তাকিয়ে বলল, কিরে সেমরি, তুই মুখটা বাঁদরের মতো কইরে আসস কেন? ধ্রুবা ভাই তো গেছিল শুনলাম তোর বাড়িতে, তাও তোর হয় না? এত পেনিক তোর বেয়াইবার? চুপ থাক শয়তানগুলা, মুখে খালি আজাইরা গল্প আর বিয়া। নিবিড় আবার ফোরন কেটে বলল, তোমরা বিয়াই বা, তাতে দোষ নাই। আমরা বলবো তাও দোষ? ভালোই। বিয়া বিয়ে বাদ দে, ডিপার্টমেন্ট হেড কি বলে গেল মাথায় নেই? 3 দিন বাদে ক্লাস টেস্ট হবে। আমার তো একটা টপিকও ঠিকঠাক কমপ্লিট নেই। তবে চুপ যা সিমরি, কেন হ্যাট ফ্যাট কি কইলি? এইসব নিয়ে ভাববার টাইম নাই। আজকে তো চিল হবে, চিল। আপু সুস্থ হয়েছে, এখন পার্টি হবে ব্রো। আপু আজকে কিন্তু নুডলস চাই। রাফাতের কথায় মুখ কুঁচকে বলল, রাফাইত্তা, তোরে যে আজকে রুচিতা আপুরে আনতে যেতে বলেছে সে খেয়াল আছে? তুই খাই খাই করছিস। রাফাত মুখে বেজায় বিরক্তির ছাপ এনে বলল, ওই ঝগড়াটা মহিলারে আমি আমো না। ওই আসলে তো ঝগড়া করতে করতে আমার মাথা খারাপ করবে। আর ও আর মেয়ে তফাত তফাত করে। কেন তাফাত? তোমায় কি সুন্দর করে ডাকে মিষ্টি তাফাত? বলেই পালক সহ সবগুলো হা হা করে হাসা শুরু করলো। রাফাত উঠে দাঁড়িয়ে বলল, তোরা এখানে বসে হা হা হিহি করবি নাকি যাবি বাড়ি? আমার পেটের মধ্যে ইঁদুর রেস শুরু করছে, আমি গেলাম। বলেই হাঁটা ধরলো। রাফাতের পেছনে পালকও দৌড়ালো, সাথে বাকিগুলো। সবগুলো মিলে বাড়িতে আসতে মাঝ দুপুর হয়ে গেল। বাইকটা পার করে রাফাত আসতেই সবাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিল। পালক পেছনে পেছনে উঠছে। হুট করেই শরীরটা কেমন গুলিয়ে আসছে, সারা শরীরে ভর ছেড়ে যাচ্ছে, মাথাটা চক্কর দিয়ে উঠল। মুহূর্তেই আশপাশ অন্ধকারে ভরে গেল। আশেপাশে কিছুই দেখতে পারছে না, পা আর নড়ছে না। সামনে ওদের ডাকার ন্যূনতম শক্তিটুকু পেল না। পেছনে আসা থেকে ধপ করে শব্দ। সবাই হাঁটা থামিয়ে ফিরে তাকাতেই আরশি চিৎকার করে উঠল, আফু! বলেই ছুটে এলো নিবিড়। এসে পালকের জ্ঞানহীন শরীরটাকে ধরে তুলে বলল, আফু, আফু কি হয়েছে তোর? আফু চোখ খোল। রাফাত এসে পালকের মুখে হাত দিয়ে বলল, আফু চোখ খোল, কি হয়েছে তোর? ওকে ঘরে নিয়ে যেতে হবে এক্ষুনি। শিমু ডক্টরকে ফোন দে।
বলেই আদৃশ কোলে তুলে নিল পালককে। অস্থিরতা নিয়ে ছুটে উঠে গেল উপরের ঘরে। টপ টপ করে চোখ বেয়ে পানি পড়ছে। দুর্বল শরীরটা নিয়ে বিছানা থেকে উঠে গিয়ে দাঁড়ালো, দেওয়ালে টানালো বিশাল ফ্রেমের সুদর্শন চেহারাটার দিকে। এক হাত মুখের সামনে রেখে বরাবরের মতোই গম্ভীর ভঙ্গিতে বসে আছে। এক হাত ফ্রেমটায় বুলিয়ে আর এক হাত পেটের উপরে রাখলো। হাসছে পালক, মুখ ভরা হাসি পালকের, কিন্তু চোখের পানি বাদ মানছে না। নিঃশব্দ রাতে পালকের কান্নায় হিসকি দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে পালকের কানেই বিচ্ছে। আর কত অপেক্ষা করাবেন আপনি? আর কতগুলো দিন পার হয়ে গেল, তবুও ফিরলেন না। আমায় ছেড়ে না হয় দূরে রয়েছেন, কিন্তু ওকেও কিভাবে একা রাখবেন? ও তো আপনাকে চায়। বলেই পেটে রাখা হাতটা আরো দৃঢ় করে বলল, জানেন মেঘ, আমার মাঝে ছোট্ট একটা প্রাণ তিলে তিলে বেড়ে উঠছে। আমার আর আপনার অংশ, আমাদের ভালোবাসার ফল। আদো আদো বুলিতে আপনাকে বাবা বলে ডাকার মানুষটা আসছে। ছোট্ট ছোট্ট পা ফেলে সারা বাড়ি মাতিয়ে রাখার মানুষটা আসছে। আপনি খুশি তো মেঘ? বলুন না কতখানি খুশি আপনি? বলেই হাউমাউ করে কেঁদে দিল। মেঘের অনুপস্থিতি আজ পালককে একটু বেশি কষ্ট দিচ্ছে, খুবই বেশি। এই অবস্থায় মেঘকে পালকের ভীষণ প্রয়োজন, ভীষণ। দুপুরে সিঁড়িতে জ্ঞান হারিয়ে পড়ে গেলে রাফাত, নিবিড়, আদৃশ সবাই মিলে উপরে আনে। নীলাশা পালকের এই অবস্থা দেখেই অস্থির হয়ে ডাক্তার ডেকেছে। ডাক্তার চেক আপ করে জানিয়েছে পালক সন্তান সম্ভাবনা, মানে পালক মা হতে চলছে। মা মেঘালয়ের অস্তিত্বের অংশটা পালকের মাঝেই বেড়ে উঠছে। পালকের এই খবর শুনে নীলাশা, রাফাত, নিবিড়, আদৃশ, শিমু আর খুশিতে আত্মহারা। রমজান চৌধুরী এই খবর শুনেই অফিস থেকে ফিরে এসেছে, সাথে গাড়ি ভরে মিষ্টি এনেছে। সকলের আমেজ আনন্দ দেখে পালক আর মন খারাপ করে থাকার সাহস পায়নি। যেই খবর বাড়ির সবাই খুশিতে মাতোয়ারা হয়েছে, সেই খবরটা যার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই জানে না, পালকই জানাতে দেয়নি। অভিমানের পাহাড় জমেছে পালকের, এক আকাশ সমান অভিমান হয়েছে। মাস ছুটে গেল, পাড়ি দিয়েছে অন্য দেশে, তবুও ফেরার নাম নেই। কাল থেকে পালকের ফোনটাও ধরছে না। এত কিসের কাজ? পালকের চেয়েও গুরুত্বপূর্ণ তার কাজ। দুদিন ধরে প্রাণ প্রিয় কণ্ঠস্বরটাও শুনে না। এতই কাজ মেঘের যে পালককে ভুলে গেল। আবারও চোখ ভরে গেল বাড়ি ধারায়। ফোনটা হাতে নিতেই নীলাভ চোখ জোড়ায় হাসি হাসি চেহারা স্ক্রিনে ভেসে উঠল। সময় রাত ৩টা। পালকের দু চোখে ঘুম নেই, আনন্দ চিন্তা দুটোতেই জেগে ধরেছে। দুদিন ধরে লোকটার খোঁজ নেই কেন? কোনো বিপদ হলো না তো? আবার কেঁদে উঠল সশব্দে। ভালো লাগছে না কিছু। আজকাল অজানা আশঙ্কায় ভেতরটায় টাইফুন শুরু হয়েছে। আবারও মাথাটা ঝিমিয়ে আসছে। শরীরের অসুস্থতা ছাড়িয়ে মন খারাপের অসুস্থতা পালককে গ্রাস করছে। এমন সময়টায় পালকের মেঘকে চায়, খুব চায়। পেটের উপর হাত রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, তোর বাবা খুব খারাপ, খুব। একটুও ভালোবাসে না আমাদের। নিষ্ঠুর লোকটা একটা বারও মায়ের খোঁজ নিল না, দেখলি? এমনকি তোর খবরটাও জানে না। বাবা খুব পচা, একদম কথা বলবো না আমরা। একবার আসুক, আমরাও কথা বলবো না। পালকের কথা শেষ হবার আগেই ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। ফোনটা হাতে নিতেই হাতের কম্পনে পড়ে গেল থপ করে। পালক কি ভুল দেখছে? হ্যালোসেশন? ফোনে মেঘালয়ের নাম্বারটা জলজল করছে। এত রাতে কেন ফোন দিবে? বার কয়েক চোখ কষলে দেখলো না, চোখের ভুল না। পালকের ভাবনার মাঝেই কেটে গেল ফোনটা। নিচ থেকে ফোনটা হাতে তুলতেই আবারও বেজে উঠল। রিসিভ করে কানে ধরল। দুপাশের নৈকস্যর নিস্তব্ধতায়ও মেঘালয়ের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। কান্নাগুলো দোলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে, মুখে হাত রেখে আটকে আছে। ও পাশ থেকে ভীষণ শান্ত স্বরে বলল, নূর। ব্যাস, দোলা পাকানো কান্নাগুলো স্ফুলিঙ্গের মতো বেরিয়ে এলো। সশব্দে কেঁদে উঠল। কান্নার সাথে হেসকির দাপটে কথা অবধি বলতে পারছে না। ওপাশ থেকে বেশ শান্ত কণ্ঠের বাক্য আসলো, খুব বেশি অপেক্ষা করে ফেলেছে, তাই না? তাও কোনো উত্তর করলো না, এক হাতে মুখ চেপে ধরে আছে। মেঘালয় আবারও বলল,
খুব রাগ করেছো কি? একবার ভাঙানোর সুযোগ দেবে না? খানিক থেমে আবারও বলল। একবার বারান্দায় আসো। তৎক্ষণাৎ কান্না থেমে গেল। কি বলল মেঘ? বারান্দায় মানে? বারান্দায় যাব মানে? 22 ঘন্টা জার্নি করে এসছি নূর, ভীষণ ক্লান্ত। তার চেয়ে বেশি পরিশ্রম তোমার বিরহে। একবার আসো, চাঁদ মুখখানা দেখে একটু শান্তি দাও আমায়। এই দূরত্ব আমায় আধমরা করে ফেলেছে। হাতের ফোনটা ছিটকে ফেলে দৌড়ে গেল বারান্দায়। জ্যোৎস্নারাতের আলোয় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ানো মানুষটার প্রতিচ্ছবি। পালককে দেখেই 2 হাত বাড়িয়ে ইশারা করলো। এক ছুটে গিয়ে দরজা খুলে ফেললো। সিঁড়ি বেয়ে নেমে ঝড়ের বেগে ছুটে গেল নিচে। কেসি গেটের তালা খুলেই চাবিটা ছুঁড়ে ফেলে আবারও দৌড় লাগালো। এক লহমায় মুছে গেছে সব অভিমান, ভেঙে গেছে অভিযোগের পাহাড়। প্রাণপ্রিয় মুখটা দেখার লোভ আর এই বুকটাতে জাপটে পড়ার ব্যাকুলতায় ছুটে গেল। পালককে ছুটে আসতে দেখে হেলান দেওয়া থেকে উঠে দাঁড়ালো মেঘ। শটান দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে দিল। এক মুহূর্তেই পালকের শরীরের সমস্ত অসুস্থতা, দুর্বলতা মুছে গেছে, হারিয়ে গেছে। বিদ্যুতের গতিতে ছুটে গিয়ে হামলে পড়ল প্রশস্ত বুকটার মাঝে। 2 হাতে পিঠ খামচে ধরে গলা ছেড়ে কেঁদে উঠল। এতদিনে সব ধৈর্য, অপেক্ষা, অভিযোগ সব যেন বাঁধ ভেঙে কান্নায় আপাদিত হচ্ছে। অদ্ভুত প্রাপ্তির যন্ত্রণায় ভেতরের প্রশান্তিও পালককে কষ্ট দিচ্ছে। এ কেমন উন্মাদনা, এ কেমন তাড়না, যার টানে পালকই হেরেছে পালকের মাঝে। ভালোবাসার টানে নিজের দৈত্য সত্তার কাছে হেরে পালক চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে গেল মেঘালয় নামক লোকটার মাঝে। 2 হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে মেঘ, পারছে না বুকের মাঝে পিষে ফেলতে। এতদিন কিভাবে ছিল, কতটা অস্থিরতা যন্ত্রণা সহ্য করেছে মেঘ, তা কি করে বোঝাবে তার নূরকে? প্রতিটি দিন, প্রতিটি ক্ষণে কতটা ভালোবেসেছে তা কি করে বোঝাবে তার নূরকে? বেহিসাবি সময়ের কতটা সময় দুটো বুক একত্রে মিশেছিল তা তাদেরও গণনার বাহিরে। দুটো উষ্ণ শ্বাস, ডানা ঝাপটানো অস্থিরতা একসাথে মিলেমিশে একাকার হয়ে কতক্ষণ প্রণয়ে মেতেছিল কেউই জানে না। নিস্তব্ধ রাতের নিস্তব্ধতা কমিয়ে মেঘ পালকের মুখখানা বুক থেকে তুলে 2 হাতের আঁচলে তুলে 1টা 2টা 3টা করে অজস্র চুমুতে ভরিয়ে দিল পালকের অজস্রে ঘামে ভেজা মুখে। সময় নিয়ে নিজেকে সামলিয়ে দূরে সরে গেল পালক। মুখ ঘুরিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। মেঘ স্মিত হাসলো পালকের এমন বাচ্চামি দেখে। এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এখনো রেগে আছো বউ? আমি সরি তো। কি করতাম বলো? কাজ শেষ না করে তো আসতে পারছিলাম না। কাজ শেষ হতে একদিনও দেরি করিনি। কাল সন্ধ্যার ফ্লাইটে উঠে পড়েছিলাম, তাই তো কাল থেকে তোমার ফোন ধরতে পারিনি জান। আমি অনেক 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 সরি। পালক হাত ছড়িয়ে দূরে সরে বলল, তাহলে আবারও ফিরে যান নিজের কাজে। কেন এসেছেন? লাগবে না আপনাকে, আমরা একাই থাকতে পারবো। আরে বাবা, বলছি তো আর কোথাও যাব না। পুরোটা না বলেই থেমে গেল মেঘ। ভ্রু কুঁচকে বলল, কি বললে? আমরা একাই থাকতে পারবো মানে? আবার বলো। পালক এবার মুখ ফিরিয়ে আবার অন্যদিকে ঘুরে গেল। মেঘ পালকের হাত ধরে নিচের দিকে ঘুরিয়ে বলল, ধুর, তুমি কি লুকাচ্ছ বলো তো? পালক মেঘের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কিভাবে লুকাবো বলুন তো? 2 দিন পর তো এমনিই ফুলে ট্যাপা হয়ে যাব, তখন ঠিকই বুঝে যাবেন। মেঘ এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি বলছে এই মেয়ে? মেঘের এমন অবাক হওয়া চেহারা দেখে পালকের বেশ হাসি পেল। আর একটু কাছে গিয়ে মেঘের হাতটা নিজের পেটের উপরে রেখে বলল, একজনকে নিয়েই তো পারি না, 2জনকে কি করে সামলাবো বলুন তো? পালকের কথা শুনে মেঘ সিটকে সরে গেল। অতিমাত্রায় বিস্ময় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে বলল, নূর, নূর তুমি? বাবা হবেন মেঘ। ছোট ছোট হাতের আঙুলে আপনার হাতের ভাঁজে কেউ হাত গুজে দিবে। আদো আদো বুলিতে আপনাকে বাবা বলে ডাকার মানুষটা আসছে মেঘ, আমাদের ভালোবাসার। পুরোটা শেষ করার আগেই মেঘ ঝাপটে ধরল পালককে। অজান্তেই 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল মেঘের চোখ থেকে। জীবনের এই মুহূর্তে সে তার নিজেকে বড্ড অচেনা লাগছে। এমন অনুভূতিগুলোয় কি করতে হয় কোনো দিশা পাচ্ছে না মেঘ। অস্থির নিঃশ্বাস প্রশ্বাসের সাথে জাপটে ধরে রাখলো পালককে।
মিনিট খানেক পর পালক মাথা উঁচিয়ে মেঘের মুখ দু হাতে ধরে বলল, আপনি খুশি তো চৌধুরী সাহেব? মেঘ পালকের কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, কি করে বলবো নূর? কি করে বলবো তুমি আমায় কি দিলে? কি চাও বলো? এই অধমটা কি করলে এই ঋণ শোধ হবে বলো তো? এত খুশি আমি কোথায় রাখবো? কোন ভাষায় বলে বোঝাতে পারবো তুমি আমি কতটা খুশি? খানিক দম নিয়ে আবারও বলল, আমি বাবা হব? বাবা হব আমি? আমাদের ঘরে ছোট্ট একটা পুতুল আসবে, আমি দু হাতে করে নেব, আমি বাবা বলবে। নূর তুমি মা বলবে। বলেই আবারও জড়িয়ে ধরল পালককে। মেঘের পাগলামি দেখে খুশিতে অঝরে জল গড়িয়ে পড়ল। এতটা সুখ হয় ভালোবাসায়, এতটা সুখ পরিপূর্ণতায়। এ যেন কোনো সুখের স্বপ্ন, কখনো শেষ না হোক। এ বুকটায় আজীবন পালকের আলিঙ্গনে ভরে থাক। পালকের ছোট্ট বাচ্চা আর তার বাবাকে নিয়ে আমৃত্যু থাকতে চায়। এই পরম প্রশান্তির বুকটায় শেষ অবধি মিশে থাকতে চায়। নূর এখন থেকে সবসময় করে রাখবো কিন্তু। সমাপ্ত। আমাদের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আরও দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।